ব্যক্তির করমুক্ত আয় সীমা 4 লাখ করার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন। রাজধানীর যানজট নিরসনের নির্দেশনা। আগামীতে এসএসসি পরীক্ষা শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। শিক্ষা জীবনে সময় নষ্ট রোধে পদক্ষেপ জানালেন মন্ত্রী। শাপলা চত্বরে হত্যায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা শোন অ্যারেস্ট। ইনুর মানবতা বিরোধী অপরাধের রায় যে কোনো দিন। ওমানে গাড়িতে মিলল বাংলাদেশি 4 ভাইয়ের লাশ। বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে সন্দেহ। দুজনের দেশে ফেরার কথা ছিল আগামীকাল। কাপাসিয়ায় 5 খুনের আসামি ফোরকানের পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা। বাসের হেলপারের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ব্যক্তির করমুক্ত আয় সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বৈঠকে এই অনুমোদন দেন। এর আগে ঢাকা শহরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা হয়। ঢাকা যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সভায় উপস্থিত ছিলেন। সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে 6 জুন। শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে যেন সময় নষ্ট না হয়, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাত্র 2 মাসে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়, তবে চেষ্টা করা হচ্ছে গুণগত মান বাড়ানোর। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বর্তমানে সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিলে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা, আর জুলাই আগস্ট মাসে হয় এইচএসসি পরীক্ষা। 2 পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 40 লাখ। বেশ কিছুদিন ধরেই শিক্ষামন্ত্রী বলে আসছিলেন, এসব শিক্ষার্থীর পরীক্ষা এবং ফলাফল প্রকাশের সময়কাল দীর্ঘ হওয়ায় শিক্ষা জীবন থেকে একটি বড় সময় নষ্ট হয়ে যায়। তাই আগামী বছর থেকে এই 2টি বড় পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 1 মাসে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয় সহ অংশীজনের সাথে মতবিনিময়ের পর বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এই সিদ্ধান্তের ব্যাপারে ঘোষণা দেন, জানান পরীক্ষার সময়সূচি। স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য স্কুল বন্ধ না রেখে যাতে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যক্রমের সমস্যা সৃষ্টি না হয়, এজন্য সারা দেশের উপজেলাগুলোতে একটি করে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে সরকার। নিউলি ইলেক্ট গভর্নমেন্ট আমরা প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টি পারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। 2002 জানুয়ারি মাসের 1 তারিখে আমরা বই দিয়ে আসছিলাম, 2006 পর্যন্ত দিয়ে আসছি। অতএব এটা তো আমাদের প্র্যাকটিসে আগেই করে ফেলছি, সেটা নিয়ে তার আমার নতুন প্র্যাকটিস করতে হবে না। এটা দান 1 তারিখে বই আসবে, এটা তো জানি সবাই। ইনশাআল্লাহ 7 তারিখে আমরা পরীক্ষা দিচ্ছি। এই 7 দিনের ভিতরে বইগুলি নিয়ে নিবে, ওরা নতুন বইয়ের নতুন গন্ধ, নতুন বই পড়তে থাকবে, এদিক দিয়ে আমরা গ্যাপে গ্যাপে নিয়ে নিব। এছাড়া জিপিএ 5 পাওয়ার চেয়ে শিক্ষকদের প্রশিক্ষণকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
আপনি যে হিসাব করছেন সেই হিসাব না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে হাম পরবর্তী জটিলতা। বিশেষ করে নিউমোনিয়া সহ নানা সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের পাশাপাশি বয়স্ক ও গর্ভবতী নারীর জন্য হামের ঝুঁকি রয়েছে। আর হাসপাতালে গিয়ে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন অনেক অভিভাবক। এদিকে গত 24 ঘন্টায় দেশে হাম ও উপসর্গে মারা গেছে আরও 7 জন। নতুন করে আক্রান্ত 1518 জন। মেজবা রহমানের রিপোর্টে বিস্তারিত। হাম ও হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা এখনও উদ্বেগজনক। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। চিকিৎসকদের মতে, সম্প্রতি টিকাদান কার্যক্রম জোরদার হয় নতুন করে হাম আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও দেরিতে হাসপাতালে আসা এবং শারীরিক দুর্বলতার কারণে অনেক শিশু জটিলতায় ভুগছে। টিকা দেওয়ার পর 4 থেকে 5 সপ্তাহ লাগে শরীরের রোগ প্রতিরোধকারী হামের অ্যান্টিবডি ডেভেলপ করা। আর পুরোপুরি ডেভেলপ করতে গেলে আপনাকে 2টা ডোজ লাগবে মিনিমাম। সুতরাং 2টা ডোজ পাওয়ার পর দেখা যাবে যে মোটামুটি এই বাচ্চাটা প্রোটেক্টেড বলা যায়। শুধু শিশুরাই নয়, বয়স্ক ব্যক্তি ও গর্ভধারী নারীদের জন্য হাম ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে জটিলতা আরও বাড়তে পারে। একটা বয়স্ক মানুষ, স্বাস্থ্যকর্মী, গর্ভবতী মা, এদের কিন্তু হাম ওদের জন্য একটা বিরাট রিস্ক ফ্যাক্টর। তো সাধারণত দেখা যায় বড়দের কেন হয় না, দেখা গেছে যে ওদের হয়তো ছোটোবেলায় হাম হয়ে গিয়েছিল, সুতরাং হামের প্রতিরোধ আছে, কিংবা যারা 2টা ভ্যাকসিন পেয়েছে তারা প্রতিরোধ হয়ে আছে। সেই কারণে যে বড়দের হওয়ার সম্ভাবনা খুবই কম, তবু হবে না এই কথাটা বলা যায় না। এদিকে হাসপাতালে এসে আশানুরূপ চিকিৎসা না পায় অভিযোগ করেছেন অনেক অভিভাবক। শয্যার সংকট, দীর্ঘ অপেক্ষা, প্রয়োজনীয় সেবার ঘাটতির কথাও জানান তারা। চিকিৎসক যারা, তারা প্রপারলি আসলে পুরো কথাটাই শুনতে চায় না, খুব বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ত যে আমাদের চিকিৎসক কিভাবে কত তাড়াতাড়ি বাইরে বের হবে, কিভাবে তিনি তার বাইরে চেম্বার করবেন, ওখানে কিভাবে যত বেশি ভিজিট নিতে পারবেন, এই একটা আমাদের চিকিৎসকদের একটা প্রতারণা। আগে আইসিইউতে ছিল, কিন্তু আমার বাবুটা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে ওকে কেন বার করা হয়েছে আইসিইউ থেকে? এখন কেন আপনার 24 ঘন্টা হয় নাই, এখন কেন ওকে আবার পিএইচইউতে নেওয়া হবে? বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো টিকা গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই পারে হামওয়ের জটিলতা থেকে সুরক্ষা দিতে। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিতে রাজধানীর করাইল বস্তিতে চালু হলো ইন্টিগ্রেটেড কেয়ার অ্যান্ড সাপোর্ট ফর চিলড্রেন উইথ ডিসএবিলিটিস শিশু স্বর্গ মডেল। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডক্টর জুবাইদা রহমান জানিয়েছেন, বাস, ট্রেন, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর করাইল বস্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী আয়োজন। শিশু স্বর্গ মডেল নামে নতুন এই কার্যক্রমের লক্ষ্য প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, থেরাপি, কাউন্সেলিং ও পরিবার ভিত্তিক পুনর্বাসনকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। অনুষ্ঠানে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, কথা বলেন অভিভাবকদের সঙ্গে। ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশু স্বর্গ প্রকল্প শিশুদের বিষণ্ণতা ও অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে পরিবারগুলোকে নতুন আশার পথ দেখাবে। প্রতিবন্ধী বান্ধব জাতীয় নাগরিক সেবা গঠনের প্রয়াস। আমরা কিছুক্ষণ আগে শুনলাম, বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। ইনশাআল্লাহ, a disability friendly national citizen service will pave the way for a better and brighter future for all. শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, দেশে প্রতিবন্ধী শিশুদের সংখ্যা বাড়ছে, তাই এখনই প্রয়োজন কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ। আমরা প্রতিটি পর্যায়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, শিক্ষা, সকল মন্ত্রণালয় যে মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মীরা আছে, তাদেরকে আমরা প্রতিবন্ধী বান্ধব হিসেবে
শর্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করব, ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করব, যাতে আমাদের সরকারি সিস্টেমে তাদের সহজে আমরা গ্রহণ করতে পারি। অন্য প্রতিমন্ত্রীরা বলেন, শিশুস্বর্গ মডেল হতে পারে একটি কার্যকর ও অনুসরণযোগ্য উদ্যোগ। যখন সমাজের একটি অংশ নানাভাবে বঞ্চনার শিকার হয়, তখন আসলে অন্যরাও নানান দিক থেকে সীমাবদ্ধ এবং ক্ষতির শিকার হতে থাকে। কাজেই এটা অনেকটা সমাজ কিছুটা দেহের মতো, দেহের একটা অংশকে অবহেলা করলে বাকি অংশ ঠিক মতো চলে না। ফলে আমাদের পুরো সমাজকেই সুস্থ এবং মানবিক বিকাশের উপযোগী করতে হবে। প্রত্যেকটা বেস্ট প্রতিবন্ধী স্কুলকে আমরা আরো অনেক বেশি উন্নত করার জন্য ইন্টিগ্রেটেড সিস্টেম মানে কি, একটি স্কুল শিক্ষা দেবে, সেবা দেবে, এবং সেবা বলতে খালি ফিজিক্যাল হেলথ না, আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করব। আপনার সন্তান মানে আমাদের সন্তান, এবং আপনার সন্তানের ভিতরে যেই স্পেশালিটিটা আছে সেই স্পেশালিটি নিয়ে তিনি বড় হবেন, তিনি নিজে কর্মক্ষম হবেন এবং তিনি নিজেরটা নিজে করে খেতে পারবেন। প্রতিবন্ধীদের গাড়ি ভাড়া, ট্রেন, বাস এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া অর্ধেক করা যায় কিনা এ ব্যাপারে একটি অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন জারি করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, যে প্রত্যেক মন্ত্রণালয়ে যে সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে বা আগামী দিনে হবে, এই সমস্ত অবকাঠামো বিল্ডিংগুলোতে প্রতিবন্ধীদের ওঠার জন্য যাতে র্যাম্প থাকে এবং তাদের জন্য আলাদা ওয়াশরুম এবং বাথরুম নির্মাণ করা হয়। প্রতিবন্ধীদের আগ্রহ অনুযায়ী কাজে লাগানোর পরামর্শও দেন আলোচকরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, আওয়ামী লীগ সরকার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়িয়ে জনগণের উপর ঋণের বোঝা চাপিয়ে গেছে। অতীতে পরিকল্পনা মন্ত্রণালয়কে ঠুটো জগন্নাথে পরিণত করে অকার্যকর রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দ্বিতীয় সভা শেষে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ আমলে স্বজনপ্রীতি ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রকল্পের সুযোগ দেওয়া হতো। সেখান থেকে বেরিয়ে খাতভিত্তিক কৌশল প্রণয়ন, নিয়মিত প্রকল্পের মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা হবে। 2030 সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়ে মানবিক কল্যাণকর অর্থনৈতিক কৌশল প্রণয়ন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। পরিকল্পনা কমিশনকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করে, আগের সরকারের যেহেতু কোনো লেজিটিমেসি ছিল না, সেই জন্যে ব্যয় বাড়ানো, যথেচ্ছ ব্যয় করা, কোনো হিসেব নিকেশের মধ্যে না থাকা, কোনো জবাবদিহিতির মধ্যে না থাকা এবং যা ইচ্ছা তা করা, পৃষ্ঠপোষকতা বজায় রেখে বাংলাদেশের মানুষকে ঋণে নিমজ্জিত করে রেখে গেছে। মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ। রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে। সেই ঘটনার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় গ্রেপ্তার দেখাতে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি, 2 সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। পরে মামলার শুনানিতে প্রসিকিউশন 3 আসামির বিরুদ্ধে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, এই ঘটনার সঙ্গে সাংবাদিকদের জড়ানোর কোনো অবস্থাতেই কাম্য নয়। সব বিষয়ে এখানে আসা না, একটা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে তার যে কাজ সেটা উনি করেছেন। এইটা করার জন্য যদি মানবতা বিরোধী অপরাধ হয়, তাহলে এই যে আপনারা আজকে যে আসছেন এখানে, এই আপনাদেরও বিভিন্ন রিপোর্ট আগামীতে এরকম এই মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে। তবে চিফ প্রসিকিউটর জানান, হেফাজতের ঘটনায় এই আসামিদের সংশ্লিষ্টতা রয়েছে। শুধু সাংবাদিক নয়, মানবতা বিরোধী অপরাধে জড়িত যে কাউকে ট্রাইব্যুনাল হাজির করতে পারে। আজকে 32 জন মানুষের তো আমরা আইডেন্টিফিকেশন, মানে তাদের পরিচয় আমরা পেয়েছি। ভুল প্রতিবেদনের জন্য আমরা তাকে অভিযুক্ত করিনি। শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে
তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন, সেখানে অপরাধ এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রায় দেয়া হবে যে কোনো দিন। জনাব ইউনূস সাহেব বলছেন যে তিনি এইবার জঙ্গি কার্ড খেলবেন এবং তারই এই জঙ্গি কার্ড খেলার অর্থই হচ্ছে যে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করতে হবে, এবং তাই হয়েছিল শেষে। এই সমস্ত চার্জগুলো আমরা এনেছি, সাক্ষ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করেছি। সেইটাই আমরা আজকে ট্রাইব্যুনালে আমরা যুক্তিতর্কের মধ্যে দিয়ে তার যে বক্তব্য, তৎকালীন সরকারের যে কার্যক্রম, যেগুলো আমাদের সংগৃহীত রেকর্ডপত্রে যা আছে, সেগুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। তবে ইনুর পক্ষের আইনজীবী দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মক্কেল মোবাইল ফোনে কথা বললেও ছাত্র জনতার বিপক্ষে ছিলেন না। সেখানে সাধারণ মানুষের উপর গুলি করতে হবে বা তাদেরকে দমন করতে হবে, এই ধরনের কোনো কথোপকথন সেখানে ছিল না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। পরিচ্ছন্ন নগরী করতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ঢাকা বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে এই আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি পালন করা হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য। যত কর্মসূচি পালন করা হোক না কেন, জনগণ যদি সচেতন না হয় তাহলে এই শহরে কোনোদিনও বাসযোগ্য সুস্থ পরিবেশ গড়ে তোলা যাবে না। তিনি বলেন, ঢাকা শহরে জনসংখ্যার চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ঢাকা থেকে চাপ কমিয়ে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে আশপাশের এলাকায় নিয়ে যাওয়া যায় এবং কর্মসংস্থান বাড়ানো যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা নিতে হবে। দেশনায়ক জনাব তারেক রহমান যে ক্লিন ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে আমরা যারা সকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা যার যার এলাকায় যার যার অবস্থান থেকে এবং সকল আমাদের বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে এই ক্লিন ঢাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের শহরকেও আমরা পরিষ্কার করতে চাই। পাশাপাশি আমরা জনগণের মাঝে আমরা কিছু জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে চাই। আমাদেরকে নিজেদের শহরের প্রতি নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। ভয়েস ক্লোনিং, গুজব ও অনলাইনে মিথ্যা তথ্য প্রচার রোধে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট BCTI এর স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বাড়ানো জরুরি। এজন্য প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। দক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম কর্মী তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। ভয়েস ক্লোনিং ইজ অলসো পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা দিয়ে অনেকের ভয়েস ফেক করে অনেক সময় প্রতারণা হয়, আবার অনেকের ভয়েস করে। দিস ইজ আমাদের দেশে আইনটাকেও এটা একটু পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিভিন্ন কর্মশালায় এবং আমাদের সংবাদ সম্মেলন সহ আমরা যে নিয়মিত ব্রিফিং করি, সেখানেও আমি কয়েকবার উল্লেখ করেছি যে আমাদের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে আমরা কাজ করছি, একটা টিম সেট আপ করার চেষ্টা করছি। তবে আমরা সকলের সহযোগিতা চাই সেখানে। আমাদের মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী 4 ভাইয়ের লাশ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমেছে তাদের জন্মভিটা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। একদিন পরই দেশে ফেরার কথা থাকলেও হঠাৎ তাদের এমন মৃত্যুতে বাকরুদ্ধ স্বজনরা। দ্রুত সরকারের পক্ষ থেকে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে বিস্তারিত।
একদিন পরই প্রবাসী সন্তানদের দেশে ফেরা উপলক্ষে যে বাড়িতে চলছিল নানা প্রস্তুতি ও আনন্দ, সে বাড়িতে এখন বইছে শোকের মাতম। লাগেজ ভর্তি করে পরিবারের সদস্যদের জন্য উপহারের বদলে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগরের আব্দুল মজিদের 4 ছেলের মরদেহ। শুক্রবার দেশে ফেরা উপলক্ষে পরিবারের জন্য কেনাকাটা করতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন 4 ভাই মোহাম্মদ রাশেদ, শাহেদ, সিরাজ ও মোহাম্মদ শহীদ। কিন্তু বুধবার ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে দেশটির পুলিশ। ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় গাড়ি চালু রাখায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। 4 ভাই ছিল গাড়ির মধ্যে। আচ্ছা, 4জনে মানে দুর্ঘটনা এটা শিকার হয়েছে আমরা শুনতে পারছিলাম। আচ্ছা, আর ভাই এটা বলতেছে যে গাড়ির মধ্যে এসি বিস্ফোরণ, এসি বিস্ফোরণ বলতেছে। এখন এটার পুরোপুরি আমরা জানি না। ওখানে যারা প্রবাসী আছে তাদের কাছে আমি একটা অনুরোধ করি যাতে তাদের মরদেহগুলো যে কোনো ব্যবস্থায় যে কোনো সাহায্য সহযোগিতা করে। একই পরিবারের 4 ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। মাকে এখনো জানে না। হঠাৎ এখন শুনছি তারা বিদেশি নাকি 4 ভাই একত্রে মারা গেছে। এটা শুনে আমার মনে খারাপ লাগছে, তখন তাড়াতাড়ি আসতেছি, এখন তাদের অবস্থা কি জানার জন্য। রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের আব্দুল মজিদের 5 ছেলের মধ্যে 4 জনই ছিলেন ওমানে। নিহত 4 ভাইয়ের মধ্যে মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ শাহেদ বিবাহিত ছিলেন। এদিকে এটি দুর্ঘটনা কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে ময়না তদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় ওমান পুলিশ। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 সন্তান ও শালক হত্যায় অভিযুক্ত ফোরকান পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশে। বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, মেহেরপুর থেকে বাসের এক হেলপারের কাছ থেকে ফোরকানের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফোরকান পদ্মা সেতুর রেলিংয়ে ব্যাগ ও জামাকাপড় রেখে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নৃশংস এই হত্যাকাণ্ডের পর ফোরকান নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথা থেকে পেয়েছে। সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। ভিডিও ফুটেজে যেটা আসতেছে সেতু থেকে নিচে লাফ দিছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব আরও আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। উচ্চ কর হার আর উৎপাদন খরচের তুলনায় ডিম ও মুরগির ন্যায্য দাম না পাওয়ায় বিলীন হতে বসেছে প্রান্তিক খামারগুলো। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, বাজেটে কর হার না কমালে দ্বিগুণ হতে পারে ডিম ও মুরগির দাম, আর দ্রুত ব্যবস্থা না নিলে 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যেতে পারে বলেও শঙ্কা কৃষি অর্থনীতিবিদদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। স্বল্প মূল্যে প্রোটিনের প্রধান উৎস ডিম এবং মুরগি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশের মানুষের প্রাণীজ আমিষের প্রায় 45% মেটে এই পোলট্রি খাত থেকে। তাই খাদ্য বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে এই খাত নিয়ে এখনই সরকারকে ভাবতে হবে। গত 5 বছরে দেশের এই পোলট্রি খাতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। চলতি বাজেটে 1 লাফে কর্পোরেট কর 15 থেকে বাড়িয়ে করা হয়েছে 27.5%। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা, দফায় দফায় পোল্ট্রি ফিডের দাম বৃদ্ধি। এমন পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে দেশের উদীয়মান এই শিল্প খাত। কর্পোরেট ট্যাক্সেশন আমাদের যে 15%টা আছে, এটা আমাদের দাবি যে 15%টাই বহাল থাকুক, যেন আগামী দিনে আমাদের ব্যবসা করার আরও সুযোগ থাকে এবং আগামী দিনের তরুণ প্রজন্ম উৎসাহিত হয় এই শিল্পে আসা। পরিসংখ্যানে দেখা যায়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অ্যাগ্রোফিডে কর্পোরেট ট্যাক্সের হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, এ হার কমানো না গেলে ডিম আর মুরগি সস্তায় পাওয়া যাবে না।
এটার উপর যদি একটা বিরূপ প্রভাব পড়ে ট্যাক্স এবং আপনার ফিসকাল পলিসির জন্য, সেটার যে দুর্ভোগ শুধুমাত্র প্রান্তিক খামারিরা পড়বেন শুধুমাত্র সেটা নয়, বরঞ্চ টোটাল আপাময় জনগণের 18 কোটি জনগণের পুষ্টি নিরাপত্তাও কিন্তু বিপাকে পড়ে যাবে। সাথে সাথে এমনও সংখ্যা তৈরি হতে পারে গুটি কয়েকটি প্রতিষ্ঠানের হাতে এই সেক্টরটার জিম্মি হয়ে যেতে পারে। এ খাতকে বাঁচাতে কর ও শুল্কের বিষয়ে সরকারের আরও নমনীয় হতে হবে, এমনটাই মত কৃষি অর্থনীতিবিদদের। খাবারের বেশিরভাগ ইনগ্রেডিয়েন্টস উপাদান আসে বিদেশ থেকে, তো যখন বিদেশ থেকে আসে তখন তার উপরে স্বভাবতই একটা টেরিফের ব্যাপার আছে। সে সরকার যদি সেই টেরিফের জায়গাটাতে এই সুবিধাটা দেয় যে খাবার, পোলট্রি শিল্পের খাবার এবং গবাদি পশুর খাবার, এর জন্য ওই জায়গাটাতে টেরিফ মওকুফ করা যেতে পারে অথবা রিডিউস করা যেতে পারে, যেহেতু আমাদের দেশে উৎপাদনটা অনেক কম। প্রান্তিক খামারি ও খুচরা বাজারের মধ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বদলাতে শুরু করেছে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকার ট্রাফিক সিস্টেম। স্বয়ংক্রিয়ভাবে মামলা এবং ট্রাফিক কন্ট্রোল কষ্ট কমিয়েছে দায়িত্বরত ট্রাফিক পুলিশের। তবে চালকদের কারো কারো মধ্যে আইন না মানার প্রবণতা আর অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতায় পুরোপুরি সুফল মিলছে না। এই ব্যবস্থাকে স্বাগত জানালেও সড়কে শৃঙ্খলা আনতে অটোরিকশা চলাচলে আরও কঠোর নজরদারির তাগিদ সচেতন চালকদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। রাজধানীর সড়কের কথা মাথায় আসলেই সবার আগে আসে বিশৃঙ্খলা আর যানজটের কথা। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নজরদারিতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি, যেখানে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক কন্ট্রোল এবং ক্যামেরা মামলার ব্যবস্থা রাখা হয়েছে। শুরুতে বাংলা মোটর, কাউরান বাজার ও ফার্মগেটের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ 30টি পয়েন্টে বসানো হয়েছে এআই ক্যামেরা। এ ব্যবস্থাকে স্বাগত জানিয়ে চালকরা বলছেন, এর সাথে ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করছেন তারা। আগে তো নিয়ম শৃঙ্খলা ছিল না, একজন যেহেতু একজন আসতো। এখন নিয়ম শৃঙ্খলা হচ্ছে যে লাল সিগন্যাল জ্বলছে, আমি ব্রেক, এটাই। সিঙ্গেল থাকলে সিঙ্গেল অমান্য করবো না, এসব ভালো। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে এখনও অটোরিকশা নিয়ে সরকারের কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ তারা। আমরা যারা নাম্বারদারি, প্লেট নাম্বারদারি, যারা সরকারের ট্যাক্স দেই তাদের জন্য এআই, কিন্তু যারা অটোরিকশা, ভ্যান, তাদের জন্য কি আছে? তাদের ব্যবস্থাটা কি? পরিবেশটা তো তারাই বেশি নষ্ট করতেছে। আমরা তো আমাদেরকে লাগুর পাইতেছেন, হাতে নাতে ধরতে পারতেছেন, তাদের ধরবেন কিভাবে? অটোরিক্সা উল্টা পুল্টা চালা, রাস্তায় জামজটটা করে, বুঝছেন? অটোরিক্সাগুলা এক্সটেন্ডিং করে বেশি, অটোরিক্সাগুলা উড়ে দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটা অনুরোধ করা গেল। আমরা বাইক রাইড করার টাইমে সোজা যেতে থাকি, হঠাৎ করে দেখা যায় গেল সামনের অটোটা হুট করে বামে এসে পড়লো বা ডানে এসে পড়লো। মানে এদের তো কোনো রুলস রেজিস্ট্রেশন নাই। এটা রাস্তায় আসলা, এখানে তো এআই সিস্টেম আছে, হ্যাঁ, তোমার কি কেউ ধরছে, কিছু বলছে? এরভাবে আসা কি ঠিক আছে? মানে আসা ঠিক আছে বলতে আমি খ্যাপটা এই জায়গাতেই নিয়েছি, আর এই জায়গাতে নিয়ে রং সাইডে যাওয়ার সাথে আমার কোনো উপায় নেই। যাওয়া তো লাগবে নাকি, আমি ওই সাথে ঘুরে যেতে পারবো, আর ওই সাথে ঘুরে এলে আমার সময় লাগবে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বসে থাকাটাই সম্ভব। এদিকে ট্রাফিক সিস্টেমে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, আগের চেয়ে শৃঙ্খলা ফিরেছে ট্রাফিক ব্যবস্থায়। তবে এখনও বড় একটি অংশ অসচেতন থাকায় কিছুটা বেগ পেতে হচ্ছে। অটো সিস্টেমে আমাদের সুবিধা হয়েছে অনেক, যেরকম আগে গাড়ি তো ওইভাবে সিগন্যালে দাঁড়াইতে চাইতো না, অনেক কষ্ট হইতো। এখন অবশ্য 35 বা 40% গাড়ি অটো দাঁড়ায়, সিগন্যাল ছাড়াও তারা দাঁড়ায় যায়, এই সুবিধাটা হয়েছে। আগে তো না মাইনে চলে যেত, এখন মানে সব ড্রাইভাররা মানে, এখন তো ছবি উঠে যায়, তো এখন সবাই মানে। ডিএমপি জানিয়েছে, এআই ক্যামেরা স্থাপনের প্রথম 4 দিনেই প্রায় 300 মামলা রেকর্ড হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চীনের বিনিয়োগকারীদের এদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশ চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের বিনিয়োগ আকর্ষণ করতে সরকার এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে। চীনের বিনিয়োগ বাড়লে দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও মত তার। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার কথা জানান। টেকসই ও পরিবেশ বান্ধব টেক্সটাইল প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে 3 দিনের এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে দুদেশের টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে খাদিমুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে দাবি করেছে বিএসএফ। খাদিমুল ইসলাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মারা গেছেন বলে পরিবার দাবি করলেও মৃত্যুর কারণ স্পষ্ট করেনি বিজিবি। নিহতের পরিবারের দাবি, বুধবার রাত ৮টার দিকে সীমান্তের নদীতে মাছ ধরতে গেলে কাঁটাতারের ওপার থেকে গুলি চালায় বিএসএফ। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর নিয়ে গেলে রাতেই মারা যায় খাদিমুল। লালমনিরহাট ১৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফ এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে দাবি করেছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন চলছে বলে জানায় বিএসএফ। নিহতের শরীরে আঘাতের ধরন পর্যালোচনা করা হচ্ছে। দেশের টেলিভিশন সাংবাদিকতায় সম্পাদকীয় স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। রাজধানীর ওয়েস্ট এন্ড হোটেলে এক সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সদস্য হিসেবে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিইও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুস্তফা আকমল, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। সভায় দেশের ২৪টি টেলিভিশন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে গঠন করা হয় টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক কমিটি। সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় নেতৃত্বের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, টেলিভিশন এডিটর্স কাউন্সিল পেশাগত উৎকর্ষ, সাংবাদিকতার নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। আহ্বায়ক কমিটি জানায়, শীঘ্রই সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। হৃদয়ে শহীদ জিয়া, চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন জাসাসের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ক্রেস্ট উপহার দেওয়া হয়। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে স্প্রিং 2026 সেমিস্টারের নবীনবরণ হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ISU-তে। মহাখালী ক্যাম্পাস অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউল খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ। বক্তারা বলেন, ISU সবসময় মানসম্মত শিক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ প্রতিষ্ঠান কেবল দক্ষ শিক্ষার্থী নয়, দায়িত্বশীল ও মানবিক মানুষ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর STM কাদের নেওয়াজ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও চেয়ারপারসন সহ শিক্ষক শিক্ষার্থীরা। ঢাকা ব্যাংকের 118তম শাখার উদ্বোধন হয়েছে রাজধানীর গুলশান এভিনিউতে। দিনটি উপলক্ষে হেনাসু বাস্তু স্পেস স্কাইলাইন এভিনিউতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক ATM হায়াতুজ্জামান খান। উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং পরিচালনা পর্ষদের সদস্য এবং আব্দুল্লাহ আল আহসান, আমির উল্লাহ এবং প্রফেসর বিলকিস আরা বেগম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কন্টেন্ট নির্ভর অনলাইন শিক্ষার বাইরে নতুন ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে একাডেমি। রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ রোডের সেবা ভবনে আয়োজিত এক গো লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হন একাডেমি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক রিফাত এস রহমান এবং গ্রুপ সিও রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন একাডেমির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মশিউল ইসলাম। বক্তারা বলেন, অনেক প্রচলিত প্ল্যাটফর্ম আছে যারা মূলত কন্টেন্ট ডেলিভারির উপর গুরুত্ব দেয়। সেখানে একাডেমি জোর দিচ্ছেন লার্নিং, ডিটেনশন ও এঙ্গেজমেন্টে, যা শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার ধারাবাহিকতা পর্যবেক্ষণে কাজ করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের ফুটবলের উন্নতির জন্য একজন দক্ষ ও ভালো কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সব ধরনের সহযোগিতা করা হবে, জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেছেন, বাফুফে সভাপতির সাথে কোচ ইস্যুতে কথা হয়েছে এবং শর্ট লিস্ট থেকে বেছে সবচেয়ে ভালো কোচের নিয়োগ 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিউদ আউয়ালের কথা হয়েছে এবং তার যে টিম রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং সেই কোচের যে শর্ট লিস্ট সেটা সম্পর্কেও তিনি আমাকে অবগত করেছেন। তো আমরা আশা করি যে 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আমরা আমাদের যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দিব। যাকে আমাদের বেস্ট মনে হবে, যাকে দিলে আমার বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাল্লাহ। সংবাদ শেষ করব আমরা। ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে ব্যক্তির করমুক্ত আয় সীমা 4 লাখ করার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন, রাজধানীর যানজট নিরসনের নির্দেশনা। আগামীতে এসএসসি পরীক্ষা শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। শিক্ষা জীবনে সময় নষ্ট রোধে পদক্ষেপ জানালেন মন্ত্রী। শাপলা চত্বরে হত্যায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা শোন অ্যারেস্ট। ইনুর মানবতা বিরোধী অপরাধের রায় যে কোনো দিন। ওমানে গাড়িতে মিলল বাংলাদেশি 4 ভাইয়ের লাশ, বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে সন্দেহ। দুজনের দেশে ফেরার কথা ছিল আগামীকাল। কাপাসিয়ায় 5 খুনের আসামি ফোরকানের পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা, বাসের হেলপারের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার। দর্শক, এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।